শুভ নববর্ষ। বাঙালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ এই উৎসবটি কিন্তু শুধু বাঙালিরই নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাভাষী সকল আদিবাসী সহ সকল মানুষের, প্রতিটি মানুষের জীবনে স্বপ্নময় একটি নতুন বছরের সূচনার দিন। জীর্ণ পুরনোকে পিছনে ফেলে আমরা এই দিনেই একটি নতুন প্রত্যাশা করি, এবং সেই প্রত্যাশার কথা বলতে বলতে ছায়ানটের সেই প্রতিপাদ্যটির কথাও দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই যে এই প্রতিপাদ্যটি এবছরের পহেলা বৈশাখকে ঘিরে নির্ধারণ করা হয়েছে। আমার মুক্তি আলোয় আলোয় এই প্রতিপাদ্যটি এবছর নির্ধারণ করা হয়েছে, এবং এটি আসলে প্রত্যাশা যে আমাদের মুক্তি ঘটুক, এই প্রত্যাশায় শুরু করছে আমাদের আজকের আয়োজন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পহেলা বৈশাখকে ঘিরে দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন উৎসবে বাংলাদেশে। আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন, এবং উৎসবের বাংলাদেশে এই আয়োজনে আমাদের সাথে রয়েছেন দুজন বিশেষ অতিথি। আমি পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন তামান্না রহমান, চেয়ারপারসন নৃত্যকলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে আরও রয়েছেন তারিক মঞ্জুর, অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে প্রথমে জানাতে চাই নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। হ্যাঁ, শুভ নববর্ষ, এবং এই অনুষ্ঠানের সূত্র ধরে যারা দেখছেন তাদেরকেও আমরা নববর্ষের শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ সকল দর্শককে। এবং আমরা যেহেতু পহেলা বৈশাখ নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি, তো প্রথমেই যে প্রশ্নটি তারিক মঞ্জুর আপনার কাছে করতে চাই, যে অনেকেই হয়তো আসলে জানেন না যে পহেলা বৈশাখের এই যে উদযাপনের ধারাটি, সেটা আসলে কবে থেকে শুরু হয়েছিল। এটি নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে, বা দেখা যায় যে একটু ভ্রান্ত ধারণা থাকতে পারে এটি আসলে 1917 সাল কিনা নাকি 1938 সাল। আপনার কাছে জানতে চাইবো। আচ্ছা, বাংলার নববর্ষ উদযাপনের যে ব্যাপার, সেটা হলো বর্ষ গণনার সাথে একটা সম্পর্ক রয়েছে। আমরা যদি বিবেচনা করি যে বৈশাখ বছরের প্রথম মাস, এটা কিন্তু আগে থেকে এমন ছিল না। বৈশাখ বছরের প্রথম মাস হলো কখন? যখন সম্রাট আকবরের যে প্রসঙ্গ আমরা বলে থাকি, যে সাল গণনার যে নতুন পদ্ধতি, সম্রাট আকবর সিংহাসনে এলেন 1556 সালে। এর 30 বছর পরে তিনি এই তাগিদ অনুভব করলেন যে ধর্ম এবং তারিখের একটি সমন্বয় দরকার পুরো ভারতবর্ষ জুড়ে। আমরা ওই ধর্মের প্রসঙ্গ বাদ দিয়ে তারিখের ব্যাপারে আসি। তিনি যে তারিখের প্রবর্তন করলেন, যেটি তারিখে ইলাহি নামে প্রচলিত হলো, সেটা 1586 সালের পর থেকে চালু হলো, এবং তার আগ পর্যন্ত কিন্তু বছরের প্রথম মাস একটা ধারণা পাওয়া যায় যে বাংলা যে বছর আমরা 12 মাস দেখি, প্রথম মাস ছিল অগ্রহায়ণ। নামের মধ্যেই খেয়াল করুন যে অগ্র মানে হলো শুরু বা প্রথম, আর হায়ন হলো বছর, বছরের প্রথম মাস। আর বৈশাখ হলো সেই আকবরের সময়কাল থেকে বছরের প্রথম মাস। ঠিক তার আগে ধারণা করা হয় চৈত্র ছিল বছরের প্রথম মাস। এটা কেন বললাম, যে আমরা যখন বাংলা সাহিত্য পড়াই, পুরাতন যে পুঁথি আছে, সেখানে আমরা দেখতে পাই যে কবিরা অনেক সময় হেয়ালি দিয়ে সাল বা তারিখের উল্লেখ করছেন। এই হেয়ালিগুলো যখন ভাঙা হয়, তখন দেখা যায় বেশিরভাগ সময় তারা শকাব্দ ব্যবহার করছেন। মানে ভারতবর্ষ জুড়ে শকাব্দ ব্যবহারের একটা প্রবণতা ছিল। শকাব্দে দেখা যায় যে প্রথম মাস হলো চৈত্র, আর সেদিক থেকে ঠিক শকাব্দের সংস্কার করেই এই বাংলা সন যেটা আমরা বলছি, যেটা বাংলা অঞ্চলে যেটা গড়ে উঠলো বা নামকরণ হলো, সেখানে আমরা দেখতে পাই যে বৈশাখ বছরের প্রথম মাস। কিন্তু একই সঙ্গে খেয়াল রাখতে হবে, ভারতের যে বিভিন্ন অঞ্চল, আকবর শাসিত বা মুঘল সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল, সেখানে মারাঠি আলাদা সাল রয়েছে, তারপরে পাঞ্জাবি, তামিল আলাদা আলাদা বর্ষগণনার পদ্ধতি রয়েছে। কিন্তু সব ক্ষেত্রেই আমরা দেখব যে এই সময় থেকে, অর্থাৎ 1596 সাল থেকে বৈশাখ বছরের প্রথম মাস হলো। আর আরেকটি ব্যাপার এখানে বলে রাখার দরকার, যে প্রত্যেকটা সাল গণনা পদ্ধতির মধ্যেই ভারতীয় যেটা ঐতিহ্য, সেখানে আমরা এই 12টা মাসই কিন্তু পাবো। অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ থেকে শুরু করে এই যে 12টা মাস আমাদের প্রচলিত, সেই মাসগুলোকেই আমরা দেখতে পাবো। আর যেটা আপনি বললেন যে এই যে সাল গণনা পদ্ধতি, এ নিয়ে আসলে আরও কিছু বিতর্ক রয়েছে। কারো কারো মতে দেখা যায় যে বাংলা সাল এবং যে খ্রিস্টীয় সন যেটা বা ইংরেজি সাল বলে যেটা প্রচলিত, তার মধ্যে যে ব্যবধান, সেটা হলো 593 বছরের। তা যদি আমরা 593 বছর পিছিয়ে থাকি, অনেকের ধারণা হয়তো সেই সময়ে রাজা শশাঙ্ক, এই অঞ্চলের প্রবল পরাক্রমশালী এক রাজা, যে রাজা শশাঙ্কের সময়কাল থেকে বাংলা সনের সূচনা হলো কিনা। কিন্তু তার কোনো তারিখ ছাড়া বা সংখ্যা ছাড়া আর কোনো বড় কোনো প্রমাণ পাওয়া যায় না, যুক্তি ছাড়াও আর কিছু পাওয়া যায় না। বরং নির্ভরযোগ্য যে সূত্র, আকবরের যে জীবনী, যেটা তার মন্ত্রী
আবুল ফজল রচনা করেছেন সেই জীবনী থেকেও আমরা দেখতে পাই আসলে বাংলা সনের শুরু সেই 16 শতকেই। ধন্যবাদ। তামান্নুর রহমান, আপনার কাছে চলে আসছে যে এই যে পান্তা ভাত ইলিশের এই যে একটা ট্রেন্ড বর্তমানে চলছে, আসলে আমি যদি ট্রেন্ড না বলে এটির আসল প্রেক্ষাপট জানতে চাই, সেটি জানতে চাইবো আপনার কাছে, এটির প্রেক্ষাপটটা শুরু হয়েছে কবে থেকে? না, আমার মনে হয় না। এই পান্তার প্রচলনটা নিশ্চয়ই আগে থেকে ছিল। এটা তো আমাদের গ্রামীণ সমাজ জীবনের একেবারে জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই না? আমাদের যে খাদ্যাভ্যাস বাঙালির, তার সাথে তো পান্তা ভাতের সম্পর্ক বহু প্রাচীন। কিন্তু আমার মনে হয় ইলিশের যেই সংমিশ্রণটা এর সাথে ঘটানো হয়েছে, এইটা মনে হয় অনেক পরে এসছে। কারণ আমার মনে হয় না আমার ছোটবেলায় আমি কখনো পান্তা ইলিশ কথাটা একসাথে শুনেছি। পান্তার কথাটা বরাবরই শুনে এসেছি। সেই জন্য ইলিশের সংস্কৃতিটা অনেক পরবর্তীকালে এসছে, যেই কারণে আবার ইদানিং কিছু মানুষের একটু এটার প্রতি একটু অন্যরকম মনোভাবও দেখছি, যে না, ইলিশটা ঠিক এই সময়ে খাওয়াটা অতটা ঠিক নয়, হয়তো বা সিজন অনুযায়ী এই সময়ে ইলিশের খাওয়াটা অতটা হয়তো ঠিক সমর্থনযোগ্য নয়। কিন্তু পান্তার বিষয়টা কিন্তু আমাদের ঐতিহ্যগত, আমাদের ঐতিহ্যের অংশ। এবং বিশেষ করে এই যে আমাদের গ্রীষ্মকাল, চৈত্র মাস থেকে যে গরমটা শুরু হয় ঋতু পরিবর্তনের কারণে, এই গরমের সাথে কিন্তু পান্তা খাওয়ার একটা নিবিড় সম্পর্ক। কাজেই পান্তার ঐতিহ্যটা একেবারে আমাদের অনেক পুরনো হলেও ইলিশের বিষয়টা আমার মনে হয় না এটার সাথে খুব একটা সম্পর্কিত। আমার মনে হয় যে নতুন সংযোজন হতে পারে। দুজনের কাছেই জানতে চাইবো, আজ পহেলা বৈশাখ উদযাপন হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা হয়েছে, যেটি আসলে মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত ছিল। এবছর যেহেতু নতুন করে নামকরণ করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, অনেকে বলছে যে এটি আসলে নতুন সংযোজন হচ্ছে, আবার অনেকে বলছে যে আমরা আসলে পুরনো ঐতিহ্যে ফিরে যাচ্ছি কিনা। এই বিষয়টিকে আপনারা দুজন কিভাবে দেখছেন? আপনার কাছে প্রথমে জানতে চাই। সেখানে এসছে যে নামকরণের ব্যাপারে, ওখানে আরেকটু সূত্র আমি একটু ধরিয়ে দিই, যেটি আপা বললেন যে ইলিশের ব্যাপারটি আসলে যুক্ত হচ্ছে অনেক পরে, বিশেষ করে 80-র দশকের সূচনা লগ্নে এই ব্যাপারটা চালু হয়ে থাকবে। আর বাংলা অঞ্চলে তো আসলে পান্তা এখানকার আবহাওয়ার সাথে এবং এই সময়ের সাথে দারুণভাবে যায়, ফলে এটি একটি সাধারণ উপাদানই ছিল, খাদ্য উপাদান। আর যেটি আপনি বললেন নামকরণ, একই সঙ্গে যদি আমরা দেখি আমাদের কয়েকটা শব্দগত ব্যাপার আমাদের খেয়াল রাখা দরকার। একটা হলো সংস্কৃতি, একটা হলো ঐতিহ্য, একটা হলো উৎসব। এর নানা রকম ব্যাপার আছে, একটার সাথে আরেকটা মিলিয়ে ফেললে হবে না। সংস্কৃতি কিন্তু একদিনের ব্যাপার নয় এবং একদিনের উদযাপনেরও ব্যাপার নয়, যেটা হলো উৎসবের ক্ষেত্রে আমরা বলতে পারি। উৎসব হলো উদযাপন, সেটা এক মুহূর্তের হতে পারে, একদিনের হতে পারে, কয়েকদিন ব্যাপী হতে পারে, যেটা আমরা বৈশাখের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আজকে বৈশাখ উদযাপন, নববর্ষ উদযাপন একই কথা, এবং সেটা একদিন কেন, আমরা চাইলে এটা 7 দিন ব্যাপী, 1 মাস ব্যাপী আমরা করতে পারি। একসময় এই অঞ্চলে মেলাও কিন্তু দেখা যেত প্রায় 1 মাস ধরে হতো, এবং এখনো পর্যন্ত অনেক জায়গায় আমরা দেখবো যে 6 দিন 7 দিন ধরে মেলা হয়। তাহলে উৎসব কিন্তু আরেক রকম ব্যাপার। আর সংস্কৃতি হলো দীর্ঘদিনের আচরণগত ব্যাপার, যার সাথে একটা অঞ্চলের মানুষের পোশাক, খাদ্যাভ্যাস, তারপরে এর সাথে তাদের যে চেতনাগত ব্যাপার, মনোগত ব্যাপার, এগুলো কিন্তু একই সঙ্গে জড়িয়ে আছে। এগুলো হঠাৎ করে তৈরি হয় না, এর রূপান্তর হয়, সবই রূপান্তর হয় সবকিছুরই, কিন্তু এগুলো আমরা আকস্মিকভাবে বলতে পারবো না ঘটছে। আর যেটা আমরা বলি ঐতিহ্য, ঐতিহ্যের সাথে একটা দৃষ্টি থাকে পিছন দিকে, মানে আমাদের ঐতিহ্যের সাথে কিন্তু একটা শঙ্কারও ব্যাপার কাজ করে যে হারিয়ে যাবে কিনা, এরকম ব্যাপার। আর ঐতিহ্যের মুখটা থাকে পিছন দিকে, যে আমরা পিছনকে হারাতে চাই না, তারপরেও কিন্তু অনেক কিছু হারিয়ে যায়। আমরা যদি পুরাতনকে নতুন করে তৈরি করি, সেটা কিন্তু রেনেসা হয়ে যায়, সেটা উপকরণটা। আবার যদি পুরাতনকে আমরা বহন করতে থাকি অপরিবর্তিতভাবে, একইভাবে স্বাভাবিকভাবে চলতে থাকে, সেটাকে আমরা বলি চিরায়ত। সে পুরাতন হলেও আমাদের কাছে সমান তালে ব্যবহৃত হচ্ছে, কিন্তু ঐতিহ্যের সাথে হারিয়ে যাওয়ার একটা শঙ্কা কাজ করে গভীরভাবে। যে কারণে আমাদের যে নববর্ষ উদযাপন, এর মধ্যে কিন্তু কিছু ঐতিহ্যিক উপকরণ আমরা দেখতে পাই। আমরা দেখতে পাবো যে হয়তো হাত পাখা ব্যবহার হচ্ছে, সেটা আমাদের হারিয়ে যাওয়া উপাদান, কিন্তু আমরা মনে করছি এখনো পর্যন্ত এটি আমাদের অংশ। বা যদি আমরা এখানে দেখি যে খেলনা হিসেবে মেলায় বিক্রি হচ্ছে ঢেকি, যদি আমরা দেখি, তাহলে একইভাবে চিন্তা করতে হবে যে এটা আমাদের ঐতিহ্য, যার সাথে শঙ্কা কাজ করে, যেটা হয়তো হারিয়ে গেছে, কিংবা আমাদের এখনো মন বলে এটা আমাদের। তাহলে সংস্কৃতি, ঐতিহ্য, উৎসব যাই বলি না কেন, এর সাথে কিন্তু একটা জাতিগত সম্পর্ক আছে,
এবং বাংলা নববর্ষ যেটি আপনি শুরু করলেন, যে আমাদের এই অঞ্চলের এমন একটি উৎসব যার সাথে কিন্তু জড়িয়ে আছে এখানকার মানুষের সম্মিলিত একটা চেতনা কাজ করে। যদি আমরা দেখেছি গত বছর যখন পাঠ্যপুস্তকে আমরা এটা চালু করার চেষ্টা করেছিলাম, যে সে যা করবে শিক্ষার্থী তার ব্যবহারিক জীবন থেকেই যাতে সে নিয়ে কাজ করতে পারে, যে কারণে তখন মঙ্গল শোভাযাত্রাকে প্রত্যেকটা স্কুলে চালু করার জন্য চিন্তা করা হয়েছিল যে তার পরীক্ষার বা কাজের অংশ হিসেবে। কিন্তু আমরা কিন্তু পুরোপুরি পারিনি, কারণ এর সাথে একটা অংশের এই দাবি ছিল যে এর সাথে কি হিন্দুয়ানি রীতির কোনো সরাসরি সম্পর্ক আছে কিনা। ফলে হ্যাঁ, নামের সাথে যেহেতু মঙ্গল আছে, আমরা দেখেছি মধ্যযুগে মঙ্গল কাব্য রচনা হয়েছে এবং এই শব্দের সাথে শব্দেরও কিন্তু আমরা জাতভেদ চিন্তা করি, আসলে শব্দের কোনো জাত নেই, আসলে নেই। কিন্তু আমাদের চেতনায় কাজ করে যে এই শব্দটা হয়তো হিন্দুয়ানি শব্দ, এই শব্দটা মুসলমানি শব্দ, কিন্তু যখন মিশে যায় আমরা টের পাই না। তা মঙ্গল শোভাযাত্রা এই শব্দটা মিশে গিয়েছিল, কিন্তু আমাদের যে সূত্রগুলো বলছে এই শব্দের কারণেই আবার একটা বড় অংশ কিন্তু অংশগ্রহণে আগ্রহী ছিল না। তাহলে এখন আনন্দ শোভাযাত্রা নামের মধ্য দিয়ে, যেটা কিনা একেবারে শুরুতে বলা হচ্ছে যে 1989 সালে যখন চারুকলা থেকে শুরু হলো তখন নাম ছিল আনন্দ শোভাযাত্রা, সেই সূত্র ধরে যদি এখন বহু সংখ্যক মানুষের সম্মিলন ঘটে সেটি মোটেই মন্দ নয়। আসলে নামকরণ কখনোই গুরুত্বপূর্ণ নয়, আমরা দেখব যে কতটুকু অংশের মানুষের এর মধ্যে সম্মিলন ঘটছে। কিন্তু আবার খেয়াল রাখতে হবে এটা কিন্তু একেবারে শহুরে ব্যাপার, আমাদের যে উদযাপন এর সাথে কিন্তু গ্রামের একটা বিশাল অংশের কিন্তু সমন্বয় নেই। অর্থাৎ আমাদের যে সংস্কৃতি বা যে ঐতিহ্যগত যে আবেদন বা উৎসবের যে আনন্দ, যেটার মধ্যে আমরা চিন্তা করতে পারতাম আমাদের গ্রামীণ মানুষকে বা কৃষককেও সংযুক্ত করার, সেটা কিন্তু করা হয় না। যেমন দেখবেন যে বৈশাখী প্রণোদনা আছে সরকারি কর্মকর্তাদের জন্য বা কোনো কোনো অফিসেও আমরা দেখব উদযাপন করতে, কিন্তু আমরা দেখব না যে আমাদের যে বিশাল অংশ যে কৃষি থেকে ভিত্তি করে আমাদের এই সংস্কৃতিকে আমরা ধারণ করছি বা বলছি, তাদের জন্য যে বাড়তি কোনো আয়োজনের সরকারি কোনো গভীর উদ্যোগ আছে সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা সেইভাবে টের পাইনি। তামান্না রহমান, আপনার কাছে জানতে চাইছি একই প্রশ্নের উত্তর। স্যারের কথার প্রসঙ্গ ধরেই বলছি, উনি যে প্রথমেই অবতারণা করেছিলেন যে এই যে পহেলা বৈশাখ বা বৈশাখ মাসকে বছরের শুরুতে নিয়ে আসা, এর সাথে আমাদের কৃষির একটা গভীর সম্পর্ক আছে। তাহলে পয়লা বৈশাখ উদযাপনটা কেন অতটা গ্রামীণ নয়, কেন এটা বেশি শহর কেন্দ্রিক? বিষয়টা আসলে ঠিক আমি ওইভাবে আবার দেখি না, কারণ গ্রামে আমাদের কথাই আছে 12 মাসে 13 পার্বণ, সেই দেশ আমাদের। কাজে আমাদের এখানে কিন্তু একটার পর একটা পার্বণগুলো আসতে থাকে। আর এই যে পহেলা বৈশাখের উদযাপনের আগে কিন্তু আমাদের বিরাট একটা পর্ব থাকে, সেটা হচ্ছে চৈত্র সংক্রান্তির পর্ব। এইটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং আমরা যদি আবার আমি ওই শব্দটাকেই আনছি, ঐতিহ্যের দিকে তাকাই, তাহলে কিন্তু দেখব আমাদের চৈত্র সংক্রান্তির বিষয়টা 1 মাস ধরে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গায় উদযাপন হতো। এই যে স্যার বললেন এটা আমরা 3 দিন করতে পারি, 7 দিন করতে পারি। এই চৈত্র সংক্রান্তিটা কিন্তু সারা বাংলায় কেউ কেউ 1 মাস করেছেন, কেউ 10 দিন করেছেন, কেউ 3 দিন করেছেন, কেউ 7 দিন, এক এক অঞ্চলে এক এক রকম ভাবে, এক এক জনগোষ্ঠী একে। আমাদের তো বাঙালি হলেও আমাদের জনগোষ্ঠীর মধ্যে আবার কিন্তু অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম ভাগ কিন্তু আছে। আর এই চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমি বলবো, বিশেষ করে একজন পারফর্মার হিসেবে আমার যতটুকু আমি দেখেছি গ্রামীণ সংস্কৃতিকে, আমাদের যে কৃত্য প্রধান যে পরিবেশনাগুলো আছে, এই কৃত্য প্রধান পরিবেশনাগুলো কিন্তু সবচেয়ে বেশি গর্জিয়াস, সবচেয়ে বেশি পরিমাণ এবং কি বলবো সবচেয়ে বেশি পার্টিসিপেশন মানুষের এই চৈত্র সংক্রান্তিতে। এত রকমের পারফরম্যান্স আপনি সারা বাংলায় দেখতে পাবেন, শহরেও হয় গ্রামেও হয়। গ্রামে যে চড়ক পূজা বা চড়ক গাছের পূজা, চড়কের পুরো বিষয়টাই হলো এই চৈত্র সংক্রান্তির বিষয়। এবং এই যে শিব গৌরীর নানা রকমের পারফরম্যান্স আছে, এই পুজোগুলো আছে, মানে এর কিন্তু আমাদের বাংলায় কোথাও আপনি কম পাবেন না। এর আবার এক এক জায়গায় এক এক রূপ আছে। তো পরবর্তীতে হ্যাঁ, আমরা যারা শহরের মানুষ, যেহেতু এই মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা, এটি হয়তো শহরের কিছু মানুষ, সৃষ্টিশীল কিছু মানুষ যারা সব সময় সুন্দর কিছু নিয়ে ভাবেন, রঙিন করে তুলেছে হয়তো বা শিল্পীরা, আমাদের চারুকলার শিল্পীরা, তারা কিন্তু এটি প্রথম সামনে নিয়ে এসেছিলেন। সেই থেকে কিন্তু ধীরে ধীরে এটি সারা দেশে ছড়িয়ে পড়েছে। এবং আমার খুব ভাল লাগছিল
সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে নিউ ইয়র্কে জ্যাকসন হাইটের মতো জায়গায় বিশাল বাঙালি জনগোষ্ঠী সেখানে একসাথে হয়ে পহেলা বৈশাখ উদযাপন করছে, অস্ট্রেলিয়ায় হচ্ছে, ইউকেতে হচ্ছে। তো আসলে কিন্তু এটা শুরু হয়েছে আমাদের শহর কেন্দ্রিক থেকে, একদমই তামান রহমান, কিন্তু এখন আসলে ছড়িয়ে গেছে বিশ্বব্যাপী একদমই। এবং আসলে আমাকে বলতেই হচ্ছে যে আমাদের উৎসবের বাংলাদেশ, আমরা আজকে আমাদের শিরোনাম নির্ধারণ করেছি, সেই শিরোনামের কিন্তু আসলে সার্থক, কেননা আপনি যেমনটি বলছিলেন যে নিউ ইয়র্ক, ইউকে সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উৎসবটি সর্বজনীন উৎসব ছড়িয়ে গিয়েছে। বৈশাখ উদযাপন হয়। এই বিষয়ে আরো কথা হবে, একটি বিরতিতে চলে যাচ্ছি। দর্শক, উৎসবের বাংলাদেশে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, আমাদের সাথে থাকুন, ফিরে আসছি বিরতির পর। দেখছেন উৎসবের বাংলাদেশ, আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। আজ আমরা আলোচনা করছি পহেলা বৈশাখ নিয়ে, এবং সেই আলোচনা আমাদের সাথে রয়েছেন দুজন বিশেষ অতিথি। আমাদের সাথে রয়েছেন তারেক মঞ্জুর, অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সেই সাথে আরও রয়েছেন তামান্না রহমান, চেয়ারপারসন, নৃত্যকলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা আলোচনা করছিলাম পহেলা বৈশাখ নিয়ে। এবার একটু অন্য আলোচনায় যেতে চাই যে অন্তর্বর্তী সরকারের প্রথম পহেলা বৈশাখ, প্রতি বছরই পহেলা বৈশাখ খেলে নানা ধরনের ঘটনা ঘটতে থাকে, এবং প্রতিটি সরকারের আমলেই আমরা এটি দেখতে পাচ্ছি। আপনাদের দুজনের কি মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকার আসলে কতটা সফল এই বছরের পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে? যেটা আমরা বলছিলাম যে একটা উদযাপনের সাথে কিন্তু নানা রকম চিন্তার একটা সম্মিলন থাকে। উৎসব মানে কি একত্র হওয়া, এর মধ্যে বাড়তি আমরা আর কি দেখতে পাচ্ছি? এই যে সম্মিলন, এর মধ্যেই, এই একাত্মবোধের মধ্যেই আনন্দ অনুভব করে। কিন্তু যদি আমরা দেখি যে পরিবর্তনটা কি হলো, পরিবর্তন তো এবার মোটা দাগে যেটা হলো সেটা হলো মঙ্গল নামটা নিয়ে, যে শোভাযাত্রার নামের সাথে কতটুকু তাৎপর্যপূর্ণ। তবে আরেকটা পরিবর্তন আমরা দেখতে পাই যে এবার কিন্তু চৈত্র সংক্রান্তি উৎসবটা যুক্ত করা হয়েছে বিশেষভাবে, অন্তত সরকারিভাবে, এবং ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে যেখানে চৈত্র সংক্রান্তি গুরুত্ব পেয়েছে। কিন্তু আমরা যদি বলি যে আমাদের এগুলো তো আসলে উৎসবের একটা নাগরিক প্রকাশ, কিন্তু আমাদের এই উৎসবের একটা বড় একটা অংশ আছে। আমাদের ঐতিহ্যের মধ্যে কিন্তু আমাদের যে লোকসঙ্গীত, লোকগাথা, আমাদের যে লোকধাঁধা বা লোকসাহিত্যের যে বিস্তৃত অংশ, সেগুলো কিন্তু আমাদের ঐতিহ্যের অংশ, এবং এগুলো কিন্তু একই ধারাক্রমে আমরা বহন করে নিতে চাই। তার জন্য কতটুকু আমাদের আসলে কাজ হয়েছে বা সরকারি উদ্যোগ কতটুকু নেওয়া হয়েছে, কিন্তু যেটা বিশাল যে গ্রামীণ জনগোষ্ঠী, তাদের জন্য আসলে আমরা কতটুকু করতে পেরেছি, আমরা দেখব মোটা দাগে কিন্তু এখানে বড় কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো না। আমাদের কিছু স্লোগান, কিছু মোটিভ আমরা ব্যবহার করি, আমরা খেয়াল করব একই সঙ্গে এর সাথে রাজনীতিও নানা সময় কিন্তু যুক্ত হয়েছে। বিভিন্ন সময়ে এই উদযাপনের সাথে, নাগরিক উদযাপনের সাথে রাজনীতির একটা সংশ্লিষ্টতা থাকে। মানে যারা নিয়ন্ত্রণ করেন তারা কিন্তু একটা প্রভাব বিস্তারের চেষ্টা করেন। কিন্তু এর মধ্য দিয়ে আমি বলছি যে বড় অংশের যে উৎসবের যেটা মানে তাতে কোনো ঘাটতি ঘটে না। তারা ঠিকই তাদের মতো করে উদযাপন করতে চায়, প্রত্যেকটা মানুষই তার উদযাপন একটা প্রক্রিয়া বেছে নেয়। এবং যেটা ট্রেডিশন বা ঐতিহ্য, এর সাথে শুধু জাতীয়গত ব্যাপার থাকে না, এর সাথে শুধু ধর্মীয় ব্যাপার থাকে না, এর সাথে কিন্তু পারিবারিক ব্যাপারও জড়িত আছে। মানে ঐতিহ্যেরও নানা রকম ফের আছে, একটা সামাজিক ধরন আছে। সবচেয়ে বড় কথা, মানুষ যেটা চায় যে তাকে প্রকাশ করতে চায় আলাদা জাতি বোধের মাধ্যমে, যেটাকে কিন্তু আমরা দেখব যে বিভিন্ন সময়ে যে 69 সালের পূর্ববর্তী দশক জুড়ে, এক দশক জুড়ে যে আন্দোলন ঘটলো, যেটা 60-এর দশকের আন্দোলন, একটা জাতীয়তাবাদী চেতনার আন্দোলন আমরা বলি, এগুলো কিন্তু তত্ত্বকথা। সাধারণ মানুষ কিন্তু সব সময় যেটা চেয়েছে যে যে কোনো অপশাসন থেকে মুক্তি, সে তার উৎসবকে, তার আনন্দকে, তার জীবনযাপনকে সহজ করতে চায়। এটাকে আমরা তত্ত্ব দিয়ে, আমরা থিওরি দিয়ে নানাভাবে বিশ্লেষণ করতে পারি, চিন্তা করতে পারি। ফলে এই রূপান্তরের ব্যাপারটাকে আমি মোটা দাগে দেখব যে আসলে খুব বড় ধরনের আমরা পরিবর্তন এখনো পর্যন্ত পাইনি, এর কোন আসলে তাৎপর্য আসলে নেই। আমরা দেখব সেই উৎসব, যে উৎসবে আমরা কত মানুষকে আসলে একত্র করতে পারছি। যে কারণে বললাম যে আমরা পাঠ্যপুস্তকে মঙ্গল শোভাযাত্রা বা নববর্ষ উদযাপনের ব্যাপারটি চালু করতে চাইলেও সেটা কিন্তু আমরা পারিনি, তার চেতনাগত ব্যাপার আছে। তাহলে সেটা দূর করা দরকার। এই বর্তমান নতুন সরকার সেটা দূর করার চেষ্টা করছেন, এবং তাতে ছোট একটা অংশের আপত্তি থাকতে পারে। কিন্তু আমি বলছি শব্দগত ব্যাপার দিয়ে এর কোনো আসলে সমাধান হবে না। কিন্তু কিছু মোটিভ আছে, কিছু চিহ্ন আছে যেগুলোকে আমরা বহন করতে চাই না বা কিছু চাই, সেই ব্যাপারটা যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আসলে আরো বেশি সংখ্যক মানুষকে এই উৎসবের সাথে সামনের দিনে আসলে যোগ করা সম্ভব হবে। তামান্না রহমান, আপনার প্রশ্নটা ছিল যে আমাদের বৈশাখ উদযাপনের অন্তর্বর্তী সরকার আসলে কতটা সরকারিভাবে কতটুকু সফল হচ্ছে বা হচ্ছে না। না, আসলে তো আজকে মাত্র দিনের অর্ধেক
এখনো কিন্তু পুরো দিনটা বাকি আছে উদযাপনের। তবে গতকাল আমার খুবই মন খারাপ হয়েছিল। চট্টগ্রামে আমরা জানি ডিসি হিলে বহু বছর ধরে সেখানে ঐতিহ্যগতভাবে বৈশাখ উদযাপন হয়। গতকাল আমরা দেখেছি যে সেখানে মঞ্চ সহ পুরো আয়োজনটি সেখানে একদম তছনছ করে দেয়া হয়েছে। তো এই ধরনের ঘটনাগুলি তো কখনোই কাম্য নয়। আমরা সাধারণ মানুষরা সবাই বর্ষকে বরণ করার জন্য, উদযাপনের জন্য যখন প্রস্তুতি নিচ্ছি, তখন এরকম একটা ঘটনা কিন্তু আমাদের মনে গভীর মানে দুঃখবোধ এনে দেয়। তা আমরা তো নববর্ষ উদযাপন করতে গিয়ে দুঃখিত হতে চাই না, আমরা তো আনন্দের সাথে বরণ করতে চাই। তো এই ধরনের ঘটনাগুলি যে এই সরকার নিয়ন্ত্রণ করতে পারলেন না, এটা নিশ্চয়ই তাদের ব্যর্থতা, মানতেই হবে। তবে মোটা দাগে এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি যে তেমন কোথাও, অন্য কোথাও তেমন কিছু হয়তোবা ঘটেনি, বা খুবই প্রত্যাশা করছি আজকে সারা দিনটা এরকম এখন পর্যন্ত যেরকম নির্বিঘ্নে গেছে সেরকম নির্বিঘ্নে কাটবে বলেই আমি প্রত্যাশা করি। সরকারের যত রকমের মেশিনারিজ আছে নিয়ন্ত্রণ করার জন্য বা নিরাপত্তা দেওয়ার জন্য, তারা নিশ্চয়ই যথেষ্ট তৎপর থাকবেন এই বিষয়গুলিতে। তবে আমার দিক থেকে একটাই, আমি দেশের একজন নাগরিক হিসাবে আমার প্রত্যাশা সবসময় যে আমরা নাগরিকরা কি চাই, আমরা সবসময় শান্তিপূর্ণভাবে যে কোনো উৎসব হোক, সেটা পারিবারিক থেকে শুরু করে জাতীয় পর্যায়ে সকল উৎসব আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে চাই, এবং আমি আমার মতো করতে চাই, আনন্দ করতে চাই, সবাই মিলে মিশে আমরা আনন্দটাকে ভাগ করে নিতে চাই, এবং আমরা দিন শেষে বাড়ি ফিরে যেতে চাই নিরাপদে। এইটুকু কিন্তু আমাদের সরকারের অবশ্যই দায়িত্ব। সেখানে সম্পূর্ণ নিরাপত্তা বিধানের মাধ্যমে নাগরিককে এই আনন্দটুকু যে তারা একসাথে যে উদযাপনের মাধ্যমে পাচ্ছেন, এই আনন্দটুকু পাওয়ার তো অধিকার আমার আছে, সেই অধিকারের মধ্যে যেন কোথাও কোনো ব্যত্যয় না ঘটে, এটা তো অবশ্যই সরকারকেই দেখতে হবে। তবে নাগরিক হিসেবে আমারও দায়িত্ব রয়েছে। আমাকে যদি কেউ এই বিষয়টিতে বাধা দিতে আসেন, তাকে আমার বলতে হবে, বুঝাতে হবে, তোমার আনন্দ তুমি করো, আমার আনন্দ আমি করব, আমাকে তো তুমি বাধা দেবার কেউ না। তো এই বিষয়গুলো আমাদের সমাজে একটা অংশ আছে যারা দেখা যাচ্ছে যে আমাদের এই যে এত কাল ধরে যেগুলো হয়ে আসছে, আবহমান কাল ধরে, সেই মানে বিষয়টিকে, সেই অনেক কিছু আমাদের যে ঐতিহ্য, সেগুলোকে যেন তারা এখন বলতে চাইছেন যে না, এগুলো আমাদের নয়। কিন্তু আমার মাটির থেকে যে সংস্কৃতি উঠে এসছে, তাকে আমি কি করে এখন আমি দূরে ঠেলে দিতে পারি? সেটা তো আমার আপন সংস্কৃতি, আমি আমার মায়ের কাছে শিখেছি, আমি আমার বোনের কাছে শিখেছি, আমি আমার নানির কাছে শিখেছি, দাদির কাছে শিখেছি, দেখেছি আমার গ্রামের মানুষরা এইভাবে করেন। সেটাকে তো এখন আমি বলতে পারি না যে না, এটা আমার না, এটা কখনো হতে পারে না। তো যারা একটা ক্ষুদ্র শ্রেণী, যারা এই ধরনের বিষয়গুলোকে সামনে আনার জন্য তৎপর, অবশ্যই আমার মনে হয় সম্মিলিতভাবে, এবং এই বিষয়ে সরকারের অনেক কিছু করণীয় আছে বলে আমি মনে করি, যে আমাদের যা কিছু আমাদের নিজস্ব এত বছরের মানে আমাদের প্রাণ শক্তি যা আমাদের জুগিয়েছে, তাকে আমরা কখনোই অস্বীকার করব না, বরং তাদেরকে, যারা এটাকে ভাবছে অন্য কিছু, তাদেরকে আমাদের যথেষ্ট পরিমাণে বুঝাতে হবে, তাদেরকে এর সাথে কিভাবে আমরা সম্পৃক্ত করি তাদেরকে আমাদের মাঝে টেনে আনতে হবে, তাদেরকে দূরে ঠেলে রাখলে হবে না। ওনারা এসে দেখুন যে এতে কতটা নির্মল আনন্দ, কতটা নিষ্পাপ আনন্দ, এই যে আজকে সারা দেশে আমরা পালন করছি এই একটা উৎসব, কতটা নির্মল আনন্দের মধ্য দিয়ে আমরা আজকে সারাটা দিন উদযাপন করছি। এটাকে বাঁকাভাবে দেখার কোনো কারণ নেই। এই বিষয়টা আমরা যদি তাদেরকে আমরা কাছে টেনে নিই, তাহলে মনে হয় তারা বুঝতে পারবেন। এটাই আমার প্রত্যাশা। সরকারি তৎপরতা নিয়ে কথা হচ্ছিল, দুদিন আগে একটি ঘটনা ঘটলো চারুকলাতে, যেটি হচ্ছে যে রাত 3টায় এসে একজন যুবক, সেই যুবক এসে যে স্বৈরাচারের যে প্রতিকৃতি করা হচ্ছিল আনন্দ শোভাযাত্রা নেবার জন্য, সেটিকে পুড়িয়ে ফেলা হলো। আসলে প্রশ্ন আসলে এটি হচ্ছে যে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম যেখানে ছিল, যেখানে আসলে আইনি নিরাপত্তা ছিল, সেই জায়গাতে থেকে একজন তৃতীয় বর্ষের শিক্ষার্থী, বলা হচ্ছে তাকে, আরবি বিভাগের সেই তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসলে কিভাবে চারুকলাতে ঢুকে স্বৈরাচারের প্রতিকৃতি পুড়িয়ে ফেললো, এবং এখানে আসলে কি বলবেন, এই জায়গাটিকে আপনারা দুজন কিভাবে দেখছেন? তারিক নজরুল, আপনি যেটা বললেন যে যেটুকু আমরা ভিডিও ফুটেজ থেকে আমরা দেখলাম, এবং তার যারা সহপাঠী বলছে এবং যাকে অভিযুক্ত করা হচ্ছে, এবং তিনি একসময় ছাত্রলীগ করতেন এমনটিও বলা হচ্ছে, তার একটা রাজনৈতিক পরিচয় একটা এখানে প্রকাশ পাচ্ছে। এগুলো তদন্ত সাপেক্ষে প্রমাণ হওয়ার পরে এগুলো নিয়ে কথা বলা ভালো, যেহেতু এখনো পর্যন্ত এটা পুরোপুরি আমরা নিশ্চিত নই, এবং আমরা দেখব তদন্ত এবং অন্যান্য প্রক্রিয়াও নানাভাবে নানা সময়ে প্রভাবিত হয়েছে।
এবং এটা থেকে বোঝা যায় যে যে কোনো আয়োজনে ছোট একটা অংশের বিপরীতমুখী অনুভূতি কাজ করতে পারে। আমাদের সমাজ থেকে এই শিক্ষাগুলো আমরা এখনো পর্যন্ত দিতে পারিনি যে এক দলের বা এক গোষ্ঠীর উৎসব যেন অন্য গোষ্ঠীর জন্য কোনো চেতনাগত আঘাতের কারণ না হয়। এই যে সহনশীলতা, এই যে মেনে নেওয়ার প্রবণতা, এইগুলো কিন্তু আমাদের সমাজে গড়ে ওঠেনি। এই যে এটা কিন্তু এক ধরনের সাংস্কৃতিক মনোগত ব্যবধান তৈরি করে। আপনি যেটা বলছিলেন, আমাদের একেবারে শুরুতে 2টা সালের উল্লেখ করছিলেন যে 1917 বা 1938 এরকম, যে যেখান থেকে আমরা পাচ্ছি যে আমাদের বৈশাখ উদযাপনের যে প্রমাণপত্র পাচ্ছি, ব্যাপারটা আসলে তা কিন্তু নয়। নববর্ষ উদযাপন কিন্তু সেই, আমরা যদি দেখি যে সম্রাট আকবরের কাল থেকেই এক ধরনের উৎসবের ধারা কিন্তু শুরু হয়েছে। তার আগে কি ছিল না? অবশ্যই ছিল। যে কোনো মানুষ, একটি সমাজ, এটা কৃষিভিত্তিক সমাজ, তার ফসল তোলার সাথে, তার কাজের সাথে একটা উৎসব কিন্তু সে তৈরি করে নেয়, একটা উপলক্ষ তৈরি করে নেয়। কিন্তু আমাদের নগরে এই যে চালু হলো নববর্ষর ব্যাপারটি বা আয়োজনটি, সেটি কিন্তু বাংলাদেশ আলাদা হওয়ার পরে, অর্থাৎ 1947-এর পরে পূর্ব পাকিস্তান নামে যে আলাদা ভূখণ্ড আমরা পেলাম, সেখানেও আমরা দেখব নববর্ষ উদযাপনের খবর কিন্তু ছাপা হচ্ছে। প্রথম দিকে এক কলামে ছাপা হতো ছোট করে, কিন্তু তখন বিজ্ঞাপনগুলো ঠিকই বড় হতো নববর্ষের শুভেচ্ছা জানিয়ে। এর ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যারা ব্যবসা প্রতিষ্ঠান তারা ঠিকই তাদের প্রচারটা চাচ্ছে। তার মানে কি, সমাজের বদল ঘটছে। কৃষিভিত্তিক সমাজ, সামন্তবাদী সমাজ, জমিদারি প্রথা, সেখান থেকে আমরা দেখছি যে একটা পুঁজিবাদী বা ব্যবসা ভিত্তিক একটা সমাজের রূপান্তর ঘটছে বিশ্বযুদ্ধের পর থেকে। ফলে 1917 বা 1938 দিয়ে সীমাবদ্ধ করা যাবে না। আমাদের দেখতে হবে যে এই উদযাপনের একটা দীর্ঘ কাল পরিক্রমা আছে। আর যদি 1917 যদি আমরা বলি যে নববর্ষ উদযাপন আমরা কোনো সূত্রে পাচ্ছি, সেটা পত্রিকা মাত্র, আর কিছু না। কিন্তু একই সঙ্গে দেখব ওই সময়ের পর থেকে, মানে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে, যেহেতু জমিদারি প্রথা সেখান থেকে ভেঙে যাওয়া শুরু করলো, ফলে একই সঙ্গে যে খাজনা দেওয়ার যে উৎসব ছিল পুন্না, সেটাও কিন্তু আস্তে আস্তে তারও কিন্তু রূপান্তর ঘটা শুরু করলো। তো এই যে সমাজে নানা রকম রূপান্তর ঘটবে এবং এই রূপান্তরগুলোর মধ্য দিয়েই আসলে সমাজটা এগিয়ে যাবে। কিন্তু যেটা ওই ব্যাপার, যেটা চট্টগ্রামের একটা আপনি উদাহরণ দিলেন, যে আমাদের এখানে নানা রকম যে সংকট, পরস্পরকে মেনে নিতে না পারা, একজনের উৎসবকে অন্য গ্রহণ করতে না পারা। আমরা তো দেখবো যে অনেক ধর্মীয় উৎসব হয় বাংলাদেশে, কিন্তু আমাদের বড় অংশ কি করে, ঠিকই গ্রামে আমরা দেখবো যে ঈদের দিনও আরেক ধর্মের মানুষ মুসলমানদের বাড়িতে এসছে, বা যদি আমরা দেখি পূজা পার্বণ, সেখানেও কিন্তু মুসলমানরা অংশ নিচ্ছে। এইটাই হলো বাংলাদেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক ঐতিহ্য। ফলে 2-1 উদাহরণ দিয়ে বা মনোগত চিন্তা দিয়ে আমরা এটা ব্যাখ্যা করতে পারবো না। তারপর আমরা বলবো যে আমাদের শিক্ষার মধ্যে কিন্তু কিছু ঘাটতি আছে, যেটাকে আমাদের অতিক্রম করা দরকার। তামান্না রহমান, আপনার কাছে চলে আসছে, জানতে চাইবো প্রশ্নটা যদি আরেকবার করেন। প্রশ্নটি যেটা ছিল সেটি হচ্ছে যে এই এত সরকারি তৎপরতা থাকা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম থাকা সত্ত্বেও আসলে কি আমাদের তৎপরতার মধ্যে সবসময় ঘাটতি থাকে। এটা আমরা বহু কাল ধরে দেখে আসছি, এটা আজকে নতুন কিছু না। সেই একই ঘটনাও এখানে ঘটেছে। আর যেহেতু একজনকে আইডেন্টিফাই করা গেছে, এখন বাকিটা স্যার যেটা বলেন, যেটা তদন্ত সাপেক্ষে এটা বের হবে কিভাবে এটা হয়েছে। তো এটা একেবারেই একটা বিচ্ছিন্ন ঘটনা বা এরকম কিছুই বলে আমরা এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে তাহলে নিচ্ছি। আর আমার মনে হয় কারণ বাকি কোথাও কিন্তু ওই যে ডিসি হিলের কথাটা বললাম, আর এই দুটো ঘটনা ছাড়া সারা দেশে সব জায়গায় কিন্তু আজকে আমরা মানে বাঙালি পাহাড়ি সবাই মিলে কিন্তু আজকে আমরা এটা উদযাপন করছি। কাজেই এখানে কিন্তু আমার মনে হয় না যে এই শুধু দুটো ঘটনা দিয়ে আমি বাকি পুরো উৎসবটাকে ম্লান করে দেব, এটা আমি একদমই চাই না। কারণ এটা আমার প্রাণের উৎসব। কোনোভাবেই এরকম 2-4টি ঘটনা আমাকে কিছুতেই পিছনের দিকে নিতে পারবে না। আমি সামনের বছর আরও কিভাবে বর্ণাঢ্যভাবে উদযাপন করব, আমি এখন থেকে সেটাই ভাববো। কোনো কিছুই আমাকে দমাতে পারবে না। কিন্তু আমার যে স্পিরিট, যে আমার এই উৎসব আমার প্রাণের উৎসব, আমি সকলকে নিয়ে উদযাপন করতে চাই, এটা আমি আরও বেশি আমি নিজেকে সংকল্পবদ্ধ করব, আরও বেশি আমি সজাগ থাকব, আরও সচেতন হব। একদমই। আবারও আসছে আপনার কাছে, একটি ছোট বিরতিতে চলে যেতে হচ্ছে। দর্শক, উৎসবের বাংলাদেশে নিয়ে নিচ্ছে আরও একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দেখছেন উৎসবে বাংলাদেশ, পহেলা বৈশাখকে ঘিরে দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন, এবং আজ আমাদের সাথে রয়েছেন তামান্না রহমান, চেয়ারপারসন, নৃত্য কলা বিভাগ,
ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই সাথে আরও রয়েছেন তারিক মঞ্জুর অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। যেমনটি কথা হচ্ছিল পহেলা বৈশাখ কিনা, আসলে পহেলা বৈশাখ আমাদের এক অবিচ্ছেদ্য সংস্কৃতি এবং পহেলা বৈশাখ আমরা আসলে এটিই চাই যে প্রতিটি বাঙালির ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক এবং সর্বস্তরে এই সংস্কৃতি ছড়িয়ে পড়ুক। এই সংস্কৃতিকে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে আসলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আপনার কাছে? প্রথম কথা হলো সংস্কৃতির জন্য বাড়তি কোনো পদক্ষেপ নেওয়া আসলে প্রয়োজন পড়ে না, কারণ যেটা আমরা বলছিলাম এটা একটা চিরায়ত একটা পদ্ধতি, চলতেই থাকে। এটা এর নানা রকম সম্মিলন ঘটে, অর্থাৎ বহু রকম স্রোত এসে মিলতে থাকে। তাহলে এখন আমাদের করণীয় কি? করণীয় হলো আসলে উৎসবকে চিন্তা করা। যে উৎসব আমরা জাতীয়ভাবে পালন করতে চাই সেই উৎসবে আসলে কত মানুষকে আমরা সংশ্লিষ্ট করতে পারছি এটা আমাদের দেখা দরকার। মানে শুধুমাত্র এটা প্রচার কেন্দ্রিক যাতে না হয়। আরেকটা ব্যাপার আমরা ভুল করি আমাদের চিন্তার জায়গা থেকে, যে আমরা ধর্মকে সংস্কৃতির একেবারে বাইরে রাখছি। কোনো ধর্ম কিন্তু আরেক ধর্মকে বাধা দেয় না, এই বাধা দেওয়ার কথাও বলে না। ফলে সংস্কৃতির একটি অংশ হিসেবে ধর্মকেও আমাদের বিবেচনা করা দরকার এবং একই সঙ্গে খেয়াল করা দরকার নানা সময়ে নানা রকম রূপান্তরের মধ্য দিয়ে আজকে কিন্তু এখানকার মানুষের ধর্মবোধটাও তৈরি হয়েছে। এটা হঠাৎ করে একদিনের কোনো ব্যাপার নয়। খেয়াল করে দেখুন যে আমরা যখন ইরানি কোনো সাহিত্য পড়ি, যে ফেরদৌসির শাহনামা মানে হলো যে রাজাদের যে এপিক বা মহাকাব্য, সেখানে দেখবো সোহরাব রুস্তমের কাহিনী আছে। বা যদি দেখি যে নিজামি গঞ্জবির লেখা ইরানি কবি যে সিরি ফরহাদের কাহিনী আছে, তাহলে এগুলো কি আরবীয় কাহিনী বা মুসলমানদের কাহিনী? এখানে কিন্তু আবার একটা ভুল হবে। মানে ওটা প্রাক ইসলামী যুগের কাহিনী, কিন্তু ধারণ করছে ইরান এবং ধারণ করছে আজকে বাংলাদেশের মানুষ। ইরানের বলে ইসলামী সভ্যতা হয়ে গেল তাও কিন্তু না। আমি বলছি চেতনার মধ্যে আমাদের কিন্তু ধর্মবোধ দিয়ে আমরা কখনো কখনো ভুল বা ভ্রান্তমূলক বিবেচনা করতে পারি, কিন্তু ধর্মকে আসলে এড়ানোরও কোনো উপায় নেই। আমাদের চিন্তা করতে হবে যে নানা রকম বিভেদের মধ্য দিয়ে একটি সমন্বিত জাতীয় উৎসবের চিন্তা করা, সেই জায়গা থেকে আসলে রাষ্ট্রীয় পর্যায়ে চিন্তা করা উচিত। ফলে সেখানে আসলে সফলতা হবে যদি আমরা আরো বহু সংখ্যক মানুষকে এই উৎসবের সঙ্গে একাত্ম করতে পারি। তামানুর রহমান, চলে আসছে আপনার কাছে, কিভাবে আসলে এই সংস্কৃতিকে আরো ছড়িয়ে দেওয়া যায়? যে কোনো কিছুই ছড়ানোর জন্য তো আমি মনে করি যে মানুষের মধ্যে চেতনা সৃষ্টি করা, এই চেতনা যদি তার ভেতরে থাকে তাহলে কিন্তু নিজে নিজেই সংগঠিত হয়ে অনেক কিছু করতে পারে। তার জন্য যে বাইরে থেকে অনেক কিছু তাকে রসদ দিতে হবে সে সবসময় কিন্তু সেটা না। কারণ আমাদের বাঙালিদের একটা জিনিস কিন্তু খুব আছে, আমাদের অফুরন্ত প্রাণশক্তি আছে। যেই প্রাণশক্তি দিয়ে আমরা অনেক কিছু করে ফেলতে পারি, অসম্ভবকে সম্ভব করতে পারি না। তো সেই জায়গাটা আমার মনে হয় আমাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তো অবশ্যই দরকার। একটা জাতীয় পর্যায়ের উৎসব যা সারা দেশে পালিত হবে এরকম একটা বিষয়কে প্রণোদনা দেওয়ার বিষয়টি, এবং সর্বোপরি আমি এখন বর্তমান বাস্তবতায় আমার যেটা মনে হচ্ছে যে মানুষের মধ্যে নিরাপত্তা বোধ, এইটা যদি আমরা কোনো উৎসবের আগে মানুষের মধ্যে নিশ্চিত না করতে পারি যে হ্যাঁ এই উৎসবটিতে গেলে আমি নিরাপদ থাকবো এবং আমি নিরাপদে বাড়ি ফিরে আসবো, ততদিন পর্যন্ত কিন্তু মানুষ কখনোই শঙ্কাহীনভাবে সেই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। ধন্যবাদ। দর্শক, উৎসবের বাংলাদেশে এই ছিল আজকের আয়োজন। বিদায় নিচ্ছি, আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা।